এক ভাষার তাঁবু ঠেলে অন্য ভাষায় চলে যেতে আমার ভালো লাগে। ভালো লাগে যখন সীমান্ত রেখা ছিঁড়ে চলে যেতে পারি বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে। আমার হাতের মুঠোয় থাকা বই আমাকে সুযোগ করে দেয় বিচিত্র অভিজ্ঞতার সামনে গিয়ে দাঁড়াবার, বিচিত্র মানুষের সঙ্গে একাত্ম হবার। এ যাত্রা ব্যর্থ নয়, এ যাত্রায় বহু অর্জন। নিজের খোঁজে এ কেবলই আমার নিঃসঙ্গ যাত্রা। কিছুক্ষণের মধ্যেই তোমার বাবা আমাকে প্রশ্নটা করবে। যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত কোনটা, তবে এই মুহূর্তটার কথাই বলবো। কথাটা তোমার বাবার ক্ষেত্রেও খাটে। মনোযোগ দিয়ে শোনো, খুঁটিনাটি সবই বলছি। টেড চিয়াংয়ের স্টোরি অফ ইউর লাইফ নভেলাটি পাঠের পর ভাষা নিয়ে ভাবনাগুলো আরও সজাগ হয়ে ওঠে। আমি বিশ্বাস করি ভাষা আমাদের ভাবনার কথা বলে। আমাদের এমন কিছু ভাবনা রয়েছে, এমন কিছু অনুভূতি আছে যা আমরা ভিন্ন ভাষা থেকে আয়ত্ত করে থাকি, আবার প্রকাশের ক্ষেত্রেও ভিন্ন ভাষার ব্যবহার করে থাকি। ভাষাও প্রতীক হচ্ছে একটা মাধ্যম এই বিশ্বকে আমরা যেমনটা দেখি সেভাবে প্রকাশ করার। প্রত্যেকটা প্রাণীরই নিজস্ব অভিব্যক্তি আছে, প্রত্যেকটা গল্পেরই নিজস্ব ফর্ম আছে। আত্মপ্রকাশের জন্য তাই ভাষার কোনো বিকল্প নেই। এই গল্পটির সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে মূলত অ্যারাইভাল সিনেমাটির মাধ্যমে। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1998 সালের নভেম্বরে। বেশ আকর্ষণীয়ভাবে গল্পটি শুরু হলেও শুরুতেই পাঠককে দ্বিধায় ফেলে দেয়। গল্পটি শুরু হয় ক্রিয়াপদের ভবিষ্যৎ রূপটি ব্যবহার করে, অর্থাৎ সে বলবে, সে হাসবে, তারা যাবে। বাংলা সাহিত্যে আমরা যেমনটা দেখেছি প্রেমেন্দ্র মিত্রের রচনায়, তার রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পে। গল্পের এখানে যখন কথক ক্রিয়াপদের ভবিষ্যৎ রূপটি ব্যবহার করছেন, তখন হয়তো পাঠক ভাবছেন বেশ সুনিপুণ গদ্যের প্রয়োগ করছেন লেখক, কিন্তু আসলে তিনি ফোরশ্যাডো করে যাচ্ছেন যে গল্পের কথক ভবিষ্যৎ জানেন। সাহিত্যে ফোরশ্যাডো ব্যবহৃত হয় যাতে করে লেখক গল্পের একটা হিন্ট দিতে পারেন পাঠককে, যেন পাঠক তৈরি থাকেন ভবিষ্যতের জন্য। পুরো গল্পটাই একটা জার্নি যা পাঠককে ভাবায় এবং অভিজ্ঞতায় পূর্ণ করে তোলে। টেড চিয়াং আমাদেরকে জীবনের কিছু গুরুতম প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেন। যেমন আমরা ভাবতে বাধ্য হই যে ভাষা এবং সময়ের মধ্যে কোনো সংযোগ আছে কিনা, বা কেমন হয় যদি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মাঝখানে কোনো দেয়াল না থাকে, যদি জীবনের প্রতিটি মুহূর্তকে ঘুরে ঘুরে দেখা যায়, যদি সময়ের শিকল ছিঁড়ে চক্রাকারে চলে এই জীবন। গল্পে এলিয়েনের ভাষা সার্কুলার বা বৃত্তাকার, যেখানে শব্দের পর শব্দ বসিয়ে বাক্য তৈরি হয় না, বরং পুরো বাক্যটি একত্রে প্রকাশিত হয়, যার দরুন টেড চিয়াং তার গল্পটিকেও বৃত্তাকার বা নন লিনিয়ার রেখেছেন। নন লিনিয়ার স্টোরি টেলিং সবচেয়ে সহজে বোঝার জন্য আমরা ফ্রেঞ্চ ফিল্ম মেকার গদার্ডের দ্বারস্থ হতে পারি, যিনি বলছেন, I agree that a film should have a beginning, a middle and an end, but not necessarily in that order. এই বক্তব্য শুধু সিনেমায় নয়, লেখার ক্ষেত্রেও খাটে। খোদ এই গল্পটিও শুরু হচ্ছে শেষ থেকে, ভবিতব্যতার বিবরণ থেকে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গল্পটি যেখান থেকে শুরু হচ্ছে সেখানে এসেই এর সমাপ্তি ঘটছে, যার ফলে বোঝা যায় যে এই একটি মুহূর্তই গল্পে বর্তমান সময়ে ঘটছে, যে মুহূর্তটিকে গল্পের শুরু এবং শেষে উভয় পাশেই রাখার ফলে পুরো গল্পটাই একটা প্যালিন্ড্রোম হয়ে ওঠে। প্যালিন্ড্রোম হচ্ছে কোনো শব্দ বা লেখা যা উল্টো করে পড়লেও একই থাকে, যেমন গল্পের অনাগত শিশুর নাম হ্যানা, যা উল্টো করে পড়লেও একই থাকে, যেমন আমার ঘনিষ্ঠ বন্ধুর নাম নয়ন, যা উল্টো করে পড়লেও একই থাকে। গল্পের এই সমস্ত প্রচ্ছন্ন দিকগুলোই একে আরও জাগ্রত করে তোলে, আরও বেশি রহস্যময় করে তোলে। এই গল্পটি লেখার পূর্বে টেড চিয়াং প্রায় 5 বছর গবেষণা করেছেন এবং পরিচিত হয়েছেন ভাষাবিজ্ঞানের নানান তত্ত্বপাত্যের সঙ্গে। তাই আমার মনে হয় গল্পের প্রতিটি ডিটেলসেই আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। হতে পারে হেপ্টাপর্দে প্রকাশিত সেমাগ্রাম আসলে অর্বরা, যা কিনা ইনফিনিটির পরিচায়ক। প্রথম পাঠে গল্পের যে অংশগুলোকে আমাদের মনে হয় ফ্ল্যাশব্যাক, আসলে তা ফ্ল্যাশ ফরওয়ার্ডস।
এ সকল খুঁটিনাটি বিষয় মাথায় রেখে গল্পটিকে বাংলা ভাষায় রূপান্তর করা আমার মনে হয় খুব একটা সহজ ছিল না। বলা হয়ে থাকে যে কোনো রচনার অনুবাদে তার মর্ম হারায়, কিন্তু আমার মনে হয় এই গল্পটির বাংলা অনুবাদে নিজ ভাষায় এর মর্ম অনুধাবন করবেন পাঠক। ভাবনা জাগা নিয়ে গল্পটির মূলে স্পর্শ করতে পারবেন। যে আবহ আমি মূল গল্পটিতে পেয়েছি তার আবেশ রয়েছে এই অনুবাদেও, যার দরুন অনুবাদককে সাধুবাদ জানাতে বাধ্য হয়েছে। এ ধরনের একটি গল্প অনুবাদ করা সত্যি প্রশংসার দাবিদার। পরিশেষে পাঠকের উদ্দেশ্যে বলবো, ধৈর্য ধরুন। আপনার ভবিষ্যৎ নিজেই আপনার কাছে তার উপস্থিতির জানান দেবে। আর একটা সময়ে হয়তো কুকুরের মতো আপনার পদানত হয়ে যাবে, এমন একটা কুকুর যা সকল অবস্থাতেই আপনাকে ভালোবাসবে আর বিশ্বাস করবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সম্প্রতি পেনভিউ 2 বছরে পা দিয়েছে, তাই পেনভিউ সকল শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানাচ্ছি। খুব অল্প সংখ্যক ভিডিও তৈরি করতে পেরেছি এই 2 বছরে, তবে এখন অনেক কথা বলার আছে, অনেক পথ যাবার আছে বাকি। আপনাদের শুভকামনা অবশ্যই কাম্য। গত 2 বছরে আপনাদের অনেকেই আমাকে নানানভাবে উৎসাহ দিয়েছেন। পরিচিত অপরিচিত অনেকেই ভুল সূত্রে দিয়েছেন, আবার অনেককে হয়তো আমি জোর করে ভিডিও দেখতে বাধ্য করেছি। আপনাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা স্বরূপ তাইফিকুল ইসলাম রমজানকে, যিনি কিনা নিয়মিত পেনভিউর ভিডিও দেখেন এবং মন্তব্য করেন, পেনভিউর পক্ষ থেকে সামান্য উপহার পাঠানো হয়েছে। আশা করি আপনার সাপোর্ট পেনভিউ সবসময় পাবে। আমি নিজের ভিডিও শেয়ার করায় খুবই অপটু, যা পেনভিউর সাবস্ক্রাইবার সংখ্যা দেখলেই বুঝে যাওয়ার কথা। তবে সম্প্রতি এই কাজটি করেছে তাসনুবা তাজিন তুবা। সে পেনভিউ সংক্রান্ত আস্তে একটা ভিডিও তৈরি করেছে, যার ফলে আপনারা অনেকেই হয়তো পেনভিউর সঙ্গে পরিচিত হয়েছেন। এই দুজনের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তবে তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। কিন্তু তার মানে এই নয় যে ভবিষ্যতেও কেউ পেনভিউর প্রতি অনুরাগ প্রকাশ করলে উপহার পেয়ে যাবে, তেমন নয়। আমি চাই পেনভিউর প্রতি আপনাদের ভালোবাসা থাকুক নিঃস্বার্থ। অনেকেই হয়তো বলবেন টাকা পয়সা নেই বলে আমি 7 পাঁচ দিয়ে বুঝ দেবার চেষ্টা করছি, এবং তাতে আমি দ্বিমত করব না। তবে আমি একজন শিল্পীর উদাহরণ দিতে পারি, তামান্না ইসলাম, যিনি কোনো প্রকার স্বার্থ ছাড়াই পেনভিউকে কণ্ঠ দিয়ে সাহায্য করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করলে এই ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়াও অনেকেই আছেন যারা হয়তো নিজের অজান্তেই পেনভিউকে বেড়ে উঠতে সাহায্য করছেন। তাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। অনেক কথা বলা হলো। 2 বছরের এ যাত্রায় যারা সঙ্গে ছিলেন এবং নতুন যারা যুক্ত হয়েছেন তারা পেনভিউর সঙ্গে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি খুব শীঘ্রই হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন পাঠ করুন বিশ্ব সাহিত্য, আর অবশ্যই দেখতে থাকুন পেনভিউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।